তো এখন এই পরিশ্রম, এই টোটাল ব্যয়, এইটার হিসাবটা কি কোনোভাবে মিলানো সম্ভব? মিলানো সম্ভব না, আমি মিলাইতে পারতেছি না। কারণ 500 টাকার গ্যাস পুরে আমি 1250 টাকা ইনকাম করলাম, এখন আবার আমাকে 500 টাকার গ্যাস পুরতে হবে। এখন আমার ইনকাম আছে 750 টাকা। চাকরি না করলে কি হয়েছে, সম্পর্ক কিন্তু ঠিকই আছে, ঠিক না সাফি ভাই? এটা ঠিক। এতদিন দেখছি আমরা গ্যাসের সিরিয়াল, আর এখন আমরা দেখতেছি তেলের সিরিয়াল। বিশাল এক সিরিয়াল, যেখানে তেল নেয়ার সিরিয়াল। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা, এটার কারণে কিন্তু এই সংকট দেখা দিয়েছে। সন্তুষ্ট থাকা যায় না কোনোভাবে। আমি 10 কিলোমিটার গাড়ি চালাইলাম ঢাকা শহরের মতো রাস্তায়, তাও আবার 23 মিনিট। সেখানে আমাকে 223 টাকা ভাড়া দিছে, 33 টাকা। হিসাব করেন, ভাড়া মূলত 259 টাকা, সেফটি কভারেজ ফি 12 টাকা কাইটা নিছে। এই 10 কিলো রাস্তা ঢাকা শহরে আপনার মনে হয় কোন ধরনের যানবাহন 233 টাকা আসবে? আমি কারো বদনাম করতেছি না, আমি বাস্তবতা তুলে ধরতেছি। ভালো লাগলে লাগবে, না লাগলে কিছু করার নাই। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে জুম্মা মোবারকে সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো আজকে জুম্মার নামাজ পড়তে হবে। তো আমি গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে, আর ফরিদপুর থেকে আসার পরে আর কোনো ধরনের গ্যাস আমি নিতে পারি নাই। আজকে শুক্রবার, তাই চিন্তা করলাম এখন যদি আমি গ্যাস না নিয়ে নামাজ পড়তে যাই, তাইলে কিন্তু আমি গ্যাস আর নিতে পারবো না। কারণ নামাজ পড়তে পড়তে 2টা বেজে যাবে, বাসায় আসতে আসতে 2:30 বেজে যাবে, দেন তারপরে যে সিরিয়াল থাকবে, তারপরে আর গ্যাস নেওয়ার মতো কোনো অপশন থাকবে না। তাই চিন্তা করছি যে এখন নামাজ পড়ার আগে, মানে কেবল আজান দিছে ধরেন, এখন যদি আমি পেট্রোল পাম্পে যাই, তাহলে পেট্রোল পাম্পগুলো ফাঁকা থাকবে বেশিরভাগ। তো এর জন্য পেট্রোল পাম্পে গিয়ে গ্যাস নিয়ে দেন তারপরে নামাজে ঢুকবো ইনশাল্লাহ। আমি ভেবেছিলাম আজকে শুক্রবার, তাই কোনো জ্যামজট থাকবে না, কিংবা তেমন একটা ভিড় থাকবে না, কিন্তু গ্যাস সিরিয়ালে আইসা দেখি প্রচুর পরিমাণে সিরিয়াল। তো যাই হোক, তারপরেও আমি এই সিরিয়ালে দাঁড়াই এই গ্যাস নেব, এবং আধা ঘন্টা সময় আছে। এই আধা ঘন্টার ভিতরে আমার গ্যাস নিয়ে তারপরে নামাজে যেতে হবে। তো রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, কোনো ধরনের গাড়ি তেমন একটা নাই। তবে আমি যেটা দেখছি, পেট্রোল পাম্পগুলোতে প্রচুর পরিমাণে গাড়ির ভিড়। জানি না ইদানিং এত ভিড় হচ্ছে কেন, হয়তো বা তেলের দাম বেড়ে যাবে বিধায় তারা বুঝতে পেরে এরকমভাবে ভিড় করতেছে এবং ফুল ট্যাঙ্কি তেল নিচ্ছে। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা, এটার কারণে কিন্তু এই সংকট দেখা দিয়েছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে, আর হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে কিন্তু মোটামুটি তেলের সংকট দেখা দিতে পারে সবাই মনে করতেছে, এবং দাম বেড়ে যেতে পারে এটা মনে করে কিন্তু সবাই পেট্রোল পাম্পগুলোতে গিয়ে ভিড় করতেছে এবং ফুল ট্যাঙ্কি তেল নিচ্ছে। আর কেউ কেউ দেখছি মোটরসাইকেল ভর্তি করে তেল নিয়ে বাসায় গিয়ে সে অন্য একটা বোতলে ভরে আবার কিন্তু সে এসে মোটরসাইকেল ভর্তি করে তেল নিচ্ছে। দেখা যাক, ইনশাল্লাহ আমরা আশাবাদী এরকম কোনো সমস্যা হবে না, কিংবা এরকম কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না। তো ইনশাল্লাহ চলেন গ্যাস নিয়ে তারপরে দিন বের হয়, নামাজটা পড়ে তারপরে রাইড শেয়ারিং করতে বের হয়ে যাবে ইনশাল্লাহ। এতদিন দেখছি আমরা গ্যাসের সিরিয়াল, আর এখন আমরা দেখতেছি তেলের সিরিয়াল। বিশাল এক সিরিয়াল, যেখানে তেল নেয়ার সিরিয়াল। আহা, বাঙালি মানুষ, জানি না এরা এইরকম করার কারণে দাম বেড়ে যাবে কিনা। আল্লাহ সবাইকে জ্ঞান দান করুক। এখন পর্যন্ত দাম বাড়ে নাই, এখন পর্যন্ত কোনো ধরনের মূল্য বাড়ানো হয় নাই, কিন্তু তাদের আচরণ বিধির কারণে টাইমিং করে দেয়া হয়েছে কিছু কিছু পেট্রোল পাম্পে, কিন্তু দাম বাড়ানো হয় নাই। কিন্তু এখনই যা শুরু করছে তাতে দাম বাড়বে বলে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই। এই যে নামাজ পড়ে একদম ফ্রেশ হয়ে দেন একটু রেস্ট নিয়ে তারপরে বের হয়ে গেলাম, আর এখন বাজে হচ্ছে 3:51। তো আলহামদুলিল্লাহ ভালো একটা ভাড়া পাইছি, কিন্তু এই ট্রিপের ডিটেলসটা যদি বলি তাহলে পুরো ডিটেলসটা আপনাদের এভাবে বলতে হবে। ধরেন 351 টাকা দিছে আমাকে পাঠাও ইনকাম, ওই ক্ষেত্রে পাঠাও আবার আমাকে 2 টাকা দেবে। হ্যাঁ, পাঠার কাছে আমি আসলে দেনা না, পাও না। তো দূরত্ব ছিল 13 কিলোমিটার, সময় লাগছে 48 মিনিট। তো এই তো 351 টাকা ইনকাম করে ফেললাম। তো এখন আবার এই দাওয়াইতেছে সিকিউরিটিরা, দেখা যাক একটা ট্রিপ মারতে হবে, দেখি কোথায় মারা যায়। এখন যাইতেছে মূলত ইফতারি করব, এর জন্য একটা দোকানে। এখন বসুন্ধরার ভিতরে তেমন অ্যাভেলেবেল দোকান পাওয়া যায় না, তারপরও সামনে একটা আছে দেখছি, দেখা যাক ওইখানে কি রকমের খাবার পাওয়া যায়, ওইটা দিয়ে ইফতারি করবো ইনশাল্লাহ। বাম সাইডে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, এটা একদম তেল নেওয়ার জন্য সিরিয়াল। জীবনে দেখছেন এরকম? আমি তো দেখি নাই। কিন্তু সংকট কিভাবে তৈরি করে বাঙালি মানুষরা, সেটা এটা না দেখলে বোঝা যায় না।
এই সিরিয়ালটা একদম বিশ্ব রোড যে ফ্লাইওভারটা আছে সেইটার উপর পর্যন্ত গেছে। দেন এটা হচ্ছে খিলক্ষেত তেল পাম্পের সিরিয়াল। এটা আসলেই কল্পনা করা যায় না যে তেলের জন্য এত হাহাকার। মনে হয় দেশটা শ্রীলঙ্কা হয়ে গেছে, শ্রীলঙ্কার যুদ্ধ লাগার পরে যেরকম হয়েছিল, তাই না? যাই হোক, এতদিন আমরা শুধু গ্যাসের জন্য সিরিয়াল দিতাম, আর এখন তেলের জন্য সিরিয়াল দিচ্ছে। তো এই হলো বর্তমান অবস্থা। পুরো 3-4 কিলোমিটার এরকম। একটা ট্রিপ মারলাম আমি মিরপুর থেকে বসুন্ধরাতে, ওইখানে ভাড়া আসছে 261 টাকা, চালাইতে হয়েছে প্রায় 13 কিলোমিটার রাস্তা। যাই হোক, তারপরে আমি চলে আসি বসুন্ধরা থেকে উত্তরাতে, সেখানে আসছে ভাড়া 265 টাকার মতো। তো ওইখানেও প্রায় 10 কিলোর মতো গাড়ি চালানো লাগছে। তো উত্তরা থেকে আবার আমি এখন চলে আসছি মিরপুরে। তো মিরপুরে এইখানে আসলাম, ওইটাও আসছি আমি উবারে। তো ওইখানে ভাড়া আসছে 281 টাকা। তো এখন আবার এইখান থেকে আমি যাব বনানীতে, ওইখানে ভাড়া আসছে পাঠাওতে 235 টাকার মতো। এত কম ভাড়া দিলে কিভাবে পোষাবে? যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ট্রিপ মারতেছি ফাঁকা জায়গা পেয়ে। এখন ইফতারের পরে তো আগে ট্রিপ ছিলই না, এখন মোটামুটি বাড়ছে। তো ট্রিপ না মেরে বসে থেকে লস, তো মারতেছি। দেখা যাক আজকে কত টাকা ইনকাম করতে পারি, আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, সাথেই থাকুন। মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম, এখন ট্রিপ সম্পর্কে আপনাদের একটু ব্রেকডাউন ধারণা দেই। যদি ব্রেকডাউন না দেই এই ট্রিপ সম্পর্কে, তাহলে বুঝতে পারবেন না। আমি এই ট্রিপটা মেরেছি 233 টাকার ট্রিপ, 233 টাকার ট্রিপ। মাত্র 10 কিলোমিটার চালাইছি, ওই ক্ষেত্রে আমার 23 মিনিট গাড়ি চালানো লাগছে। এসি সহকারে 23 মিনিট আমি গাড়ি চালাইছি এসি সহকারে। শোনেন, যে কোনো জিনিসের একটা হিসেব থাকে, যে কোনো জিনিসের একটা মানসম্মত বাজেট থাকে। আপনি একটা কাজ করবেন, কাজের পরিপূর্ণ মূল্যটা তো আপনাকে দিতে হবে। আমি 10 কিলোমিটার গাড়ি চালাইলাম ঢাকা শহরের মতো রাস্তায়, তাও আবার 23 মিনিট, সেখানে আমাকে 223 টাকা ভাড়া দিছে, 33 টাকা। তো যাই হোক, দিছে ঠিক আছে। এই 10 কিলো রাস্তা ঢাকা শহরে আপনার মনে হয় কোনো ধরনের যানবাহন 233 টাকা আসবে? মানে অনেস্টলি একটু চিন্তা ভাবনা করেন, একটু ভাবেন যে 10 কিলোমিটার রাস্তা ঢাকা শহরের মতো জায়গার ভিতরে কোনো ধরনের যানবাহন 233 টাকা আসবে কিনা আমার জানা নেই। তারপরেও আমরা আসি, তারপরেও আমাদের মতো কিছু লোক ভিডিওর কমেন্ট করে যে ভাই আমি প্রবাসে আছি, প্রবাস থেকে এসে একটা গাড়ি কিনবো, গাড়ি কিনে তারপরে পাঠাও উবার চালাবো। আবার অনেকে বলে ভাই আমি নতুন পাঠাও উবার চালাতে চাচ্ছি, আমাদের সম্পর্কে কিছু বলেন। আপনাদের সম্পর্কে এই কথাগুলো আমি ঢেলে দিচ্ছি আপনাদেরকে, আমার এক্সপিরিয়েন্সটা ঢেলে দিচ্ছি। 10 কিলোমিটার রাস্তা 23 মিনিট খরচ করে আমি চলে আসছি বনানী, তাও আবার পল্লবী থেকে। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? আমি একটু দেখাচ্ছি যে আসলে এটা বাস্তব নাকি, চলেন দেখি আমরা। এটা হলো বর্তমান ট্রিপ, আমার আর্নিং দিছে 233 টাকা 10 পয়সা। ওকে, ভাড়া মূলত 259 টাকা। হিসাব করেন, ভাড়া মূলত 259 টাকা। সেফটি কভারেজ ফি 12 টাকা কাইটা নিছে। কাস্টমার পরিশোধ করবে 271 টাকা। ওকে, আমার কাছে কাস্টমার 271 টাকা দেবে। ট্রিপ ভাড়া 259 টাকা, এটা তো আগেই ছিল। পাঠাও নেট কমিশন 10%, পাঠাও 10% কমিশন কেটে নিছে 25 টাকা। ওকে, কমিশনটা কিন্তু পারফেক্ট আছে, 10% 25 টাকা কেটে নিছে। ট্রিপের আয়, এই ট্রিপে আমি আয় করছি 233 টাকা। পাঠাওকে আপনি দিবেন, পাঠাওকে দিবেন 37 টাকা 90 পয়সা, মানে 38 টাকা আমার দেয়া লাগবে পাঠাওকে। ব্লক বি মিরপুর 12, ব্লক ই বনানী, দূরত্ব 9.83 কিলোমিটার, মানে 10 কিলোমিটার আর কি। সময় 22 মিনিট 99 সেকেন্ড, ওই 23 মিনিট আর কি। তো এই হলো এই ট্রিপটার মূল্য নির্ধারণ করেছে পাঠাও কোম্পানি। তো এখন যদি আপনারা বলেন যে ভাই আমরা প্রবাস থেকে এসে গ্রামে বা ঢাকা শহরে পাঠাও উবার চালাবো,
তাহলে চালাইতে পারেন, এভাবে যদি আপনাদের কোনোভাবে পোষায় তাহলে চালাইতে পারেন। তবে এ নিয়ে আসলে সন্তুষ্ট থাকা যায় না কোনোভাবে, কারণ 10 কিলো রাস্তা চালাইলে এসি ছেড়ে তারপরে আবার কাস্টমার উঠেই বলবে কি জানেন, বলবে ভাই এসিটা একটু বাড়াই দেন, এসিটা আরেকটু বাড়াই দেন আর এক দাগ। তো আপনারা সবাই জানেন বা জেনে থাকবেন, আমি কারো বদনাম করতেছি না, আমি বাস্তবতা তুলে ধরতেছি। ভালো লাগলে লাগবে, না লাগলে কিছু করার নাই। এসি আপনি যত বাড়াবেন তত গ্যাস খাবে, কারণ এসি তো এমনিতে এমনিতে চলে না, পাখাটা তো এমনিতে এমনিতে ঘোরে না। ধরে না আমি ঠান্ডা হয়ে যাচ্ছি কিন্তু সে আমার সামনে সাথেই বসে আছে, আমি ঠান্ডা হয়ে যাচ্ছি কিন্তু তারও আরো এসি বাড়ান লাগবে, কিন্তু সে 250 টাকারও যাত্রী না। তো যাই হোক, ব্যাপার না। এখন একটা ট্রিপ পাইছি আবার উবারে, সে যাবে হচ্ছে জাপান গার্ডেন সিটি, সেটা হচ্ছে আদাবর পার হয়ে মোহাম্মদপুরের ওইখানেই আর কি, টোকিও স্কোয়ারের পাশে জাপান গার্ডেন সিটি। তো ভাড়া আসছে 236 টাকা, মূলত 12 কিলোমিটার রাস্তা বা 13 কিলোমিটার রাস্তা হবে, বেশিও হতে পারে। তো এখন তাকে রিসিভ করতে যাব, কথা হয়েছে, সে বলছে আমি 37 নম্বর রোডে আছি, চলে আসেন। একটা মেয়ে বলছে ঠিক আছে থাকেন, আমি আসতেছি। তো চলেন ট্রিপটা কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে ট্রিপের টোটাল ব্যাকগ্রাউন্ডটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার লোকেশনে এসে বসে আছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে, কিন্তু তার কোনো খোঁজ খবর নাই। এই রোডে ধরেন পিছনে একটা যদি গাড়ি আসে, তাহলে আমার এখানে গাড়ি রাখার কোনো সিস্টেম নাই, গাড়ি আমার এখান থেকে সরাইতে হবে। তাহলে যদি আমি এখান থেকে গাড়িটা সরাই, তাহলে আবার ইউটার্ন নিয়ে কোনো এক জায়গা থেকে আবার এখানে আসতে হবে। তো কপাল ভালো, এখন পর্যন্ত এই রোডটা দিয়ে গাড়ি আসতেছে না। হ্যালো ফ্রেন্ডস, আপনারা জানতেন অনেকেই যারা আমার আগের ভিডিও দেখতেন যে আমি চাকরি করতাম। তো এই হলো আমার সেই বস, শাফি বস। তো সে আসছে, দেখা হইলো, তার বাসা ওই সাইডে। তো সে আসলো, তাই একটু গল্প করি আর কি তার সাথে। তো চাকরি বাকরি এখন আর করি না, এখন পাঠা উবার চালাই, তাই ওই রকম ভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তবে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আর চাকরি না করলে কি হয়েছে, সম্পর্ক কিন্তু ঠিকই আছে, ঠিক না শাফি ভাই? এটা ঠিক। কথা হইলো সম্পর্ক ভাঙার আগে বিচ্ছেদ হওয়া ভালো, হ্যাঁ, কিন্তু সম্পর্ক রাখা ভালো। তো ওই ক্ষেত্রে আমাদের চাকরি নেই, আমি চাকরি করি না, আমি অন্য একটা পেশায় আছি, কিন্তু আমাদের সম্পর্ক অটুট আছে। তো এই গল্প করতেছি, দেন লাস্ট ট্রিপের যে ওইটা আপনাদের একটু ব্রেকডাউন দেব, ওইটা সম্পর্কে একটু না বললেই নয়, বিশেষ অভিজ্ঞতা আপনারা পাবেন। লাস্ট ট্রিপটা আমি নিয়ে আসছিলাম গুলশান 2 নাম্বার থেকে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি। তো এইখানে এসে আমাকে ভাড়া দিছে 238 টাকা। তো এখন একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করাই লাগে, কারণ শেয়ার না করলে আসলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করা যাবে না। গুলশান 2 নাম্বার থেকে এইখানে কত কিলোমিটার এবং কত টাকা ভাড়া আসছে, আর আমাকে কত টাকা উবার ভাড়া দিছে, এইটার একটা ব্রেকডাউন আপনাদেরকে এখন একটু হিসাব করে আমি সরাসরি দেখাচ্ছি। আজকে আমার মন মানসিকতার অবস্থা বেশি একটা সুবিধা না, যাই হোক এ ব্যাপারে একটু পরে কথা বলি। দেখেন, আমার আসতে লাগছে 27 মিনিট, তো এইখানে দেখাচ্ছে 9.92 কিলোমিটার, মানে 10 কিলোমিটার। তো গুলশান 2 থেকে আমি আসছি জাপান গার্ডেন সিটি, সর্বমোট ভাড়া আসছে 306 টাকা। দেখেন ব্যাপারটা, 306 টাকা ভাড়া আছে। এইখানে সার্ভিস ফি এবং 22% কমিশন সহকারে 64 টাকা আমার কাছ থেকে কাইটে নিছে। এই 306 টাকা থেকেও 64 টাকা কাইটে নিছে, ধরেন 65 টাকা। তার উপরে আবার এখানে আদার্স আর্নিং আমাকে দিছে 48 পয়সা, আদার্স আর্নিং ওয়েটিং ফি। এইটার উপরে আবার ভ্যাট নিছে তারা প্রায় 4 টাকা, ঠিক আছে। তো ইউআর আর্নিং আমাকে আর্নিং দিছে 238 টাকা 79 পয়সা। 10 কিলোমিটার রাস্তা 26 মিনিট গাড়ি চালানোর পরে আমাকে আর্নিং দিছে 238 টাকা। যাই হোক, পে আউট তার কাছ থেকে আমার নিতে হবে 316 টাকা। তো ট্রিপ ব্যালেন্স সর্বমোট আমার কাছ থেকে এই 306 টাকা ভাড়ার ভিতর থেকে আমার কাছ থেকে সে নিয়ে নিছে প্রায় 78 টাকা। আপনি একটা জিনিস চিন্তা করেন, গাড়ি চালাইলাম আমি, গাড়ির তেল খরচ করলাম আমি, এবং যে সময়টা আমার জীবন থেকে আমি ব্যয় করলাম, এই সকল ডিটেলস মিলিয়ে আমি করলাম সব কিছু, সে আমার কাছ থেকে উল্টো 78 টাকা কেটে নিছে।
দেন আমাকে শুধু 238 টাকা 79 পয়সা দিছে। আসেন এখন আপনারা যারা উবার চালাতে চাচ্ছেন কিংবা আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের উৎসাহ জাগতেছে যে আমিন ভাইয়ের মতো পাঠা উবার চালাবো ঢাকা শহরের রাস্তায়, অনেক অনেক ইনকাম হইতেছে, তাদের জন্য একটা হিসেব আমি এখানে দিয়ে যাই। সেটা হচ্ছে সকালে আমি প্রায় 500 টাকার গ্যাস নিছি, 2 টাকা কম 500 টাকার গ্যাস নিছি। তো 500 টাকার গ্যাস নিয়ে উবারে ইনকাম হয়েছে আমার 700 টাকা, আর পাঠাওতে ইনকাম হয়েছে 550 টাকা। 1250 টাকা ইনকাম করছি আমি 500 টাকার গ্যাস দিয়ে। আবার একটু শোনেন, 1250 টাকা ইনকাম করছি আমি 500 টাকার গ্যাস দিয়ে। এখন আমার তো গ্যাস নাই, এখন আবার আমার কি করতে হবে? এখন আবার আমি 500 টাকার গ্যাস ভরবো, তাহলে আমার কত থাকলো? ধরেন 1250 টাকা থেকে যদি আমি 500 টাকা মাইনাস দেই, তাহলে আমার কিন্তু 750 টাকার মতো থাকে। তো এখন এই পরিশ্রম, এই টোটাল ব্যয়, এইটার হিসাবটা কি কোনোভাবে মিলানো সম্ভব? মিলানো সম্ভব না, আমি মিলাইতে পারতেছি না। কারণ 500 টাকার গ্যাস পুরে আমি 1250 টাকা ইনকাম করলাম, এখন আবার আমাকে 500 টাকার গ্যাস পুরতে হবে। এখন আমার ইনকাম আছে 750 টাকা, না আমার গাড়ির জমা, না আমার কোনোভাবে বাজার করার খরচ। কি করবো আমি 750 টাকা দিয়ে? কি করব? আমি যে এই আজকে প্রায় আমি বের হয়েছি কয়টা বাজে জানেন? বের হয়েছি আমি প্রায় 2:30-3টা বাজে। 3টা বাজে বের হয়ে এখন বাজে 11টা। তো এই 11টা বাজে আমি এখন বাসায় যাব আমি 750 টাকা ইনকাম নিয়ে। কারণ হ্যাঁ, আমি এইটা জানি যে রোজার মাসে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে তুলনামূলকভাবে, কিন্তু ফাঁকা থাকলেও গাড়ি তো আমার চালান লাগে, গাড়ি চললে তো আমার গ্যাস খায়। তারপরে আবার যাত্রী উঠে, লাস্ট যে যাত্রীটা আমি উঠেছি সেই যাত্রীটা উঠেই বলে, ভাইয়া এসিটা আর এক দাগ বাড়াই দেন। এখন তাকে বলছি, আপু 2টা মিনিট ধৈর্য ধরেন, 2 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, কারণ এসি এতক্ষণ চলে নেই। তো এইভাবে যাত্রীও ধরেন 250 টাকার যাত্রীও না, 250 টাকার যাত্রীও না, সে উঠেই তার রিকোয়ারমেন্ট সে ফুলফিল করতে চাচ্ছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারতেছি না, কারণ ওই রকম জবাবদিহিতা কেউ আমাকে দিচ্ছে না। আর আমরা এত বড় একটা গাড়ি নিয়ে রাস্তায় নামি, আমরা তো আর এমনিতে ট্রিপ মারতে পারি না, আমাদের ট্রিপ কিন্তু অ্যাপের মাধ্যমে মারতে হয়। আর এই অ্যাপওয়ালারা আমাদের উপরে এখন যেটা করতেছে সেটা নিয়মিত একদম নির্যাতন কিংবা অত্যাচার করতেছে। তো আশা করি এই কথাগুলো আমি বলতে চাই নাই, কিন্তু আজকের ব্রেকডাউনটা আপনাদের কাছে তুলে ধরার পরে নিজের মুখ থেকে এই কথাগুলো অটোমেটিক বের হয়ে গেছে। তো আশা করি তারপরেও আপনাদের অনেক প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব আস্তে আস্তে। অনেকের প্রশ্ন আমার মাথায় আছে, যারা কমেন্ট করেন যে ভাই আমি নতুন গাড়ি কিনতে চাচ্ছি, আমি রাস্তাঘাট চিনি না, ওই ক্ষেত্রে আমি কিভাবে চালাবো, এটা সম্পর্কে একটু বিস্তারিত আলাপ আলোচনা করেন, সেটাও করব। এবং অনেকে বলতেছেন ভাই আমি 10 লাখ টাকা খরচ করে একটা গাড়ি কিনে পাঠা উবার চালালে কেমন হবে, সেই সম্পর্কে একটু ধারণা দেন, বিস্তারিত বললে ভালো হবে, আমি সেই সম্পর্কেও একটা ভিডিও বানাবো। তবে এইরকম এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। সুতরাং এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, আপনারা এই লাইনে নামার আগে, এই লাইনে গাড়ি চালানোর আগে তাহলে ভালো একটা ধারণা নিয়ে কিন্তু আপনারা নামতে পারবেন। আমি বলছি না এই লাইন কখনো বন্ধ হয়ে যাবে, এই লাইন চলবে, চলতেই থাকবে। তবে হ্যাঁ, যদি এরকম ভিডিওগুলো আপনাদের সামনে আসে তাহলে দেখবেন ভালো কিছু এক্সপিরিয়েন্স নিয়ে রাস্তায় নামতে পারবেন, যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। যাই হোক, এখানে আমার একটা বিড়ালের খাবার দিছে আমার বস যে উঠছিল গাড়িতে, তো বসকে অনেক ধন্যবাদ। আমি একসময় চাকরি করতাম, প্রিমিও গাড়ি চালাইতাম, তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখতেন বা দেখছেন, তারা হয়তো বা জেনে থাকবেন। যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবার সাথে দেখা হবে আগামী ভিডিওতে, আগামী ব্লগে। ওই পর্যন্ত আমার জন্য একটু দোয়া করবেন, অনেক টেনশনে আছি, ঈদের পরে যেন আবার সুন্দরভাবে চালাইতে পারি গাড়ি, এর জন্য একটু দোয়া করেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।